বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আর সংখ্যালঘু নির্যাতন হবে না, হিন্দু নিধন হবে না, সংখ্যালঘুদের হবে না, এইটা ভাবা যাবে না। এইটা চিন্তা করাই বোকামি। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু নির্যাতন। রংপুরে একই পরিবারের চারজন মানুষকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তী একটা রাতেই পুরো পরিবারকে শেষ করে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তাদের 23 বছরের মেয়ে, মাত্র 12 বছরের একটা ছেলে, এক রাতেই ধ্বংস হয়ে গেল একটা পরিবার। নিহত প্রত্যেকটা মানুষ কিন্তু হিন্দু। এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। রংপুর মহানগর পুলিশের ভাষ্য অনুযায়ী যাদেরকে আটক করা হয়েছে তারা পাশের একটি ভবন দিয়ে ওই পরিবারের ছাদে গিয়ে ইয়াবা সেবন করতেছিল। অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী যেই ভবনে বাস করেন সেই ভবনের ছাদে গিয়ে এই মাদক সেবীরা ইয়াবা সেবন করতেছিল। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী বিষয়টি দেখে ফেলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ বলতেছে নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে গণপতিকে গামছা দিয়ে শ্বাসরোধ করা হয়, পরবর্তীতে তার স্ত্রী, ছেলে এবং মেয়েকে করা হয়। পুলিশ আরো বলতেছে নিহত পরিবারের সাথে কারো পূর্ব শত্রুতার তথ্য পাওয়া যায়নি, এখন তদন্ত হবে। পুলিশের আবার মায়া কান্না দেখলাম। রংপুরের যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, তার সে কি মেকি কান্না দেখা খুব হাসি পাচ্ছিল আমার। আচ্ছা, বিএনপির স্ক্রিপ্ট কে লিখে? মাবরুর রশিদ বান্না, আশফাক নিপুণ, নাকি এখনো মোস্তফা সরোয়ার ফারুকী? কে লিখে? এত দুর্বল গল্প কেউ বিশ্বাস করে না। খায় না বাবলিন। গতকাল হত্যাকাণ্ডের পর যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেইখানে সিভিলে যেই পুলিশ সদস্য গিয়েছিল, পরদিন যাদেরকে গ্রেফতার করা হলো, যে 2 জন আসামি, সেই 2 জন আসামির একজনের গায়ে সেই পুলিশের পোশাক আমরা দেখতে পাচ্ছি, একই শার্ট। অর্থাৎ পুলিশ রাতে যে পোশাক পরে সেখানে গিয়েছিল সেই পোশাক পরদিন সকালে আসামির গায়ে আমরা দেখতে পাচ্ছি। এটা কি বার্তা দেয় বলেন আপনারা? কি বার্তা দেয়? যেই ভবনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ইয়াবা সেবন করতেছিল, তার পাশেই আরেকটা নির্মাণাধীন ভবন ছিল। কোনো গাঁজাখোরে বিশ্বাস করবে যেই ভবনে কনস্ট্রাকশনের কাজ চলে সেখানে ইয়াবা সেবন করা ঝামেলাহীন না? নীরব জায়গা সেটা, সেখানে ইয়াবা সেবন করতে কোনো প্যারা খাইতে হবে না। সেখানে বাদ দিয়ে যেই ভবনে মানুষ বসবাস করে, ছাদে মানুষ একটু পর পর যায়, সেখানে ইয়াবা সেবন করবে? গল্প সাজানোর জন্য তো কিছু সাসপেন্স প্রয়োজন, তাই না? এইসব গল্প তো খাবে না কেউ ভাই। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে আর সংখ্যালঘু নির্যাতন হবে না, এটা তো ভাবা অকল্পনীয়। বিএনপির অঙ্গীকার হইল জঙ্গিবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দাও। এইসব পাইতারা বাংলাদেশের মানুষ জানে না, এগুলা নতুন। বিএনপির ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে সংখ্যালঘু পরিবারকে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, এইসব নানা ধরনের অপকর্মের শিকার হতে হয়েছে। 2001 থেকে 2006 আমরা দেখেছি। আর এই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হয় 2001 সালের নির্বাচনের পর, অর্থাৎ বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময়ে। 2001 সালের 1 অক্টোবর জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসে। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট, মারধর, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, কত কিছু উৎসবের মতো চলেছে। 2001 সালের ডিসেম্বরে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর নির্বাচন পরবর্তী হামলার উৎসব চলেছিল। হিন্দুদের উপর হামলা, নারীদের উপর সহিংসতা, এবং নির্বাচনের আগে থেকেই হিন্দু সম্প্রদায়কে বিএনপির সমর্থকরা হামলার লক্ষ্যবস্তু বানিয়ে রেখেছিল, কারণ তাদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হতো। নির্বাচনের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সংখ্যালঘু নির্যাতনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনার নাম পূর্ণিমা রানী শীল। 2001 সালের 8 অক্টোবর জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমা রানী শীল নামে একটা স্কুল ছাত্রীকে জোর করে তুলে নিয়ে গণহত্যা করা হয়। তাকে নির্জন জায়গায় নিয়ে করা হয় এবং তার পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর করা হয়। বিএনপির 11 জন সন্ত্রাসী একের পর এক ক্রমাগত পূর্ণিমা রানী শীলকে করে। পূর্ণিমা তখন স্কুল ছাত্রী ছিল, একজন কিশোরী, একটা পরিবারের সন্তান, কিন্তু তার আরেকটি পরিচয় ছিল সে হিন্দু, সনাতনী। এইটা ইতিহাসের সব থেকে ভয়ানক ঘটনা হিসেবেই বিবেচিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালের 4 মে সিরাজগঞ্জের নারী এবং শিশু দমন ট্রাইব্যুনাল পূর্ণিমা রানী শীলকে মামলায় 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়। একটি মেয়ের জীবনে যে ক্ষত তৈরি হয়েছিল, একটি পরিবার যে আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছিল, সেই ক্ষত কোনো আদালতের রায়ে পুরোপুরি মুছে গেছে? যায়নি। 2001 সালের 5 নভেম্বর
চট্টগ্রামের মিরসরাইয়ের দাসপাড়া এলাকা বিএনপির 25 জনের একটা সন্ত্রাসী দল হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়েছিল। সুনীল দাস সন্ধুকে হত্যা করা হয়, আরো 16 জন আহত হয়। বাড়িঘর লুটপাট করে নেয়, পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে মারধর করে। 2001 সালের 16 নভেম্বর চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরি নিজের বাসায় বিএনপির সন্ত্রাসীদের গুলিতে হন। তার স্ত্রী মামলা করেন। পরবর্তীতে বিচারের নামে দীর্ঘদিন প্রহসন চলে এবং শেষে বিতর্ক তৈরি হলে কয়েকজন আসামির মৃত্যুদণ্ড এবং কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2002 সালের 22 এপ্রিল চট্টগ্রামের রাউজানে একটা বৌদ্ধ মন্দির এবং এতিমখানায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় গণজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষু মাত্র 6 দিন পর 28 এপ্রিল 2002 খাগড়াছড়ির রাধা মাধন আশ্রমে হিন্দু পুরোহিত মাদন গোপালকে ঘাতে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা। মন্দির থেকে স্বর্ণের মূর্তি লুটপাট করা হয়। 2003 সালের নভেম্বর মাস চট্টগ্রামের বাঁশখালীতে একটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে একই পরিবারের 11 জন সদস্য ভস্ম হয়ে যান। 4 দিন বয়সী একটা শিশু ছিল। বিএনপির লোকজন হিন্দু পরিবারটিকে লক্ষ্য করে হামলা করে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল নাটকীয়ভাবে এবং কয়েকজন পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিও দিয়েছিল। 2005 সালের 15 অক্টোবর মাঝিপাড়া গ্রাম প্রায় 200 হিন্দু পরিবারকে ধ্বংস করে দেয় বিএনপির সন্ত্রাসীরা। 10টি বাড়িতে আগুন দেয়, প্রায় 10 জন আহত হয়েছিল। একটি স্থানীয় মন্দিরও ভাঙচুর করা হয়, 5 জন ছিল। বাংলাদেশে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাব অনুযায়ী 2006 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অর্থাৎ 1 বছরে বিএনপির সন্ত্রাসীরা 86টি হত্যাকাণ্ড, 174টি মন্দিরে হামলা, চুরি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছিল। একটা দেশে যদি একটা সংখ্যালঘু সংগঠন 1 বছরে এত বিপুল সংখ্যক হামলা অভিযোগ তোলে, রাষ্ট্রের দায়িত্ব কি শুধু সংখ্যা নিয়ে বিতর্ক করা, নাকি প্রত্যেকটা অভিযোগ তদন্ত করা, বিচার করা? আরো শত শত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত। আজ রংপুরে আমরা কি দেখলাম? একটা পরিবারের 4 জন মানুষকে হত্যা করা হলো। সময় বদলাই গেছে, ঘটনার কারণ আলাদা হয়েছে, কিন্তু সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা কে দেবে? সরকার। আপনাদের নিশ্চয় মনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলা, সেটার তদন্তে জজ মিয়া নামক একটা নাটক বিএনপি দাঁড় করিয়েছিল। বিএনপির ইতিহাসে এমন অনেক নজির আছে, তারা অপরাধের প্রকৃত তদন্ত বাদ দিয়ে বারবার সাজানো বিভ্রান্তিকর বিভিন্ন বিষয় সামনে এনেছে। সুতরাং আজ রংপুরের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেটা পরিষ্কার হয়ে গেল। পুলিশ বলতেছে ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে হত্যাকাণ্ড ঘটেছে, অথচ যে ভবনের ছাদে ইয়াবা সেবনের কথা বলা হচ্ছে তার পাশে একটা নির্মাণাধীন ভবন ছিল। কোলাহল মুক্ত সেই ভবনে না গিয়ে, যেখানে মানুষ বসবাস করে, অসংখ্য পরিবারের বসবাস, সেইখানকার ছাদে কিছুক্ষণ পর পর মানুষ যায়, সেই ভবনের ছাদে বসে ইয়াবা খাবে, এইটা ভাই কোনো পাগলও বিশ্বাস করবে না। এই যুক্তি পাগলেও খাবে না। রাষ্ট্রের দায়িত্ব একটাই, একজন হিন্দু নাগরিক যদি অপরাধীর হাতে হন, রাষ্ট্রকে তার বিচার করতে হবে। একজন মুসলিম নাগরিক হন, তাও রাষ্ট্রকে বিচার করতে হবে। বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া কিংবা নাস্তিক কিংবা অন্যান্য সংখ্যালঘু যদি আক্রান্ত হন, রাষ্ট্রকে সেইটারও বিচার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু হওয়া কোনো অপরাধ নয়, আর সংখ্যালঘুদের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের দয়া নয়, এটা নাগরিক অধিকার। শেষ কথা, আজ রংপুরে একটি পরিবারের 4 জন মানুষ নাই, একজন বাবা নাই, একজন মা নাই, একজন 23 বছরের তরুণী নাই, একজন 12 বছরের ছোট্ট শিশু সেও নাই। আমরা জানি তাদের প্রকৃত কারণ সামনে আসবে না, কারণ বিএনপির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় তারা সব সময় তদন্ত এবং বিচারের নামে নানা ধরনের নাটকীয়তা সামনে এনেছে। দলীয় সন্ত্রাসীদেরকে রক্ষা করতে গিয়ে তারা সব নোংরামি করতে বাধ্য, কারণ এইটা তাদের দলীয় সংস্কৃতির একটা বিশেষ অংশ। পূর্ণিমা রানী শীলের কথা আমাদের মনে রাখতে হবে, মিরসরাইয়ের সুনীল দাস সন্ধুর কথা আমাদের মনে রাখতে হবে, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরির কথা আমাদের মনে রাখতে হবে, রাউজানের গণজ্যোতি মহাস্থবিরের কথা আমাদের মনে রাখতে হবে, খাগড়াছড়ির মাদন গোপালের কথা আমাদের মনে রাখতে হবে, বাঁশখালীর সেই 11 জনের কথা আমাদের মনে রাখতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় আহত আহমদিয়াদের কথা আমাদের মনে রাখতে হবে, মাঝিপাড়ায় আক্রান্ত সনাতনী পরিবারগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবারও ফিরে আসে, কারণ বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায়। অপরাধী যেই দলের হোক, যেই ধর্মের হোক, যে পরিচয়ের হোক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। রংপুরের 4 কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাই, অপরাধীর বিচার চাই, যদিও হবে না। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া এবং অন্যান্য সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা চাই, কারণ বাংলাদেশ কারোর একার বাপের নয়, বাংলাদেশ মুসলিমদের একার না, বাংলাদেশ সবার। আর রাষ্ট্র যদি সংখ্যালঘু নাগরিককে নিরাপদ রাখতে না পারে, তাহলে আমরা বারবার প্রশ্ন করব, স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া কি অপরাধ? মিস্টার 10% তারেক, আপনাকে উত্তর দিতে হবে, দিতে হবেই।
এটা হুমকি ধামকি না, বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ। ভারত পাক সীমান্তে আবার বারুদের গন্ধ, কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসীরা, আকাশ সীমা বন্ধ পাকিস্তানের, জয়শঙ্করের কঠোর বার্তা। এই চারটি বিষয়কে এক জায়গায় নিয়ে এলে দেখা যাবে যে ভারত পাক সম্পর্ক নতুন করে কিছুদিন একটু নরমালাইজেশন ছিল, তারপরে আবার সংঘাতের দিকে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভারত আর পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে না, সীমান্তে কামান গর্জাচ্ছে না, যুদ্ধ বিমানও পরস্পরের আকাশ সীমায় ঢুকছে না, কিন্তু যুদ্ধ থামা আর সংঘাত থামা এক জিনিস নয়। অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থাকে যদি এক লাইনে বলতে হয়, আমি বলবো বন্দুকের ট্রিগারে আঙুল রয়েছে, কিন্তু ট্রিগারটা চাপা হচ্ছে না। মানে লড়াই চলছে কূটনীতিতে, সন্ত্রাস বিরোধী অভিযানে, আকাশে, জলে এবং মনস্তাত্ত্বিক চাপের খেলায়। আর গত কয়েকদিনের তিনটি ঘটনা সেই ছবিটাই আরও পরিষ্কার করে দিয়েছে। প্রথমত, পাকিস্তান সম্পর্কে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের অত্যন্ত কড়া একটি মন্তব্য এসেছে। দ্বিতীয়ত, জম্মু কাশ্মীরের 5টি জেলায় এনআইএর একযোগে অভিযান শুরু হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। আর তৃতীয়ত, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমায় আরও 1 মাস ভারতের বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত হলো। এই তিনটি ঘটনা আলাদা আলাদা খবর, কিন্তু তিনটেকে পাশাপাশি রাখলে একটা বড় প্রশ্ন উঠে আসে, অপারেশন সিন্দুর কি ভারত পাক সংঘাতের আপাত সমাপ্তি ঘটিয়েছে, নাকি সংঘাতের চরিত্রটাই শুধু বদলে দিয়েছে? জয়শঙ্করের বার্তাটা নিয়ে আসি। এটা জয়শঙ্কর বলেছেন, সমস্যা সীমান্তে নয়, পাকিস্তানের রাষ্ট্রনীতিতে। প্রথমে আসি জয়শঙ্করের কথায়। এই যে ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে, সেখানে ইকোনমিক্স টাইমসের ওয়ার্ল্ড লিডার ফোরামে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, সেটা নিছক কূটনৈতিক বাক্য বিনিময় নয়। তার বক্তব্যের সার কথা, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে সিস্টেমেটিক অ্যান্ড সাস্টেন্ড টেররিজম, অর্থাৎ পরিকল্পিত ধারাবাহিক সন্ত্রাসবাদ চালিয়ে আসছে। তার মতে, এভাবে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান প্রায় অনন্য। কথাটার তাৎপর্য বুঝুন। দিল্লি আসলে বলছে, ভারত পাকিস্তানের সমস্যাটা কোনো সীমান্ত বিবাদ নয়, কোনো একটা সরকারের সঙ্গেও সমস্যা নয়। ভারত বলছে না যেমন পাকিস্তানের এই জায়গাগুলো আমি দখল করব, কিংবা পাকিস্তানও বলছে না ভারতের এই জায়গাগুলো আমার, আমি সেগুলো নেব, এটা বলছে না। তাহলে কি কোনো সরকারের সঙ্গে সমস্যা নয়, সমস্যাটা পাকিস্তানের নীতির, বিশেষ করে ভারত নীতির কাঠামোর মধ্যে। আর এখানেই অপারেশন সিন্দুরের পর ভারতের পাকিস্তান নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত এখন কার্যত একটি নতুন সমীকরণ প্রতিষ্ঠা করতে চাইছে। সন্ত্রাসবাদ চলবে, আর অন্যদিকে ক্রিকেট, বাণিজ্য, কূটনৈতিক সৌজন্য, সিন্ধু নদীর জল এবং স্বাভাবিক সম্পর্ক অন্যান্য চলবে। এই ব্যাপারটা আর নয়। এই পুরনো কম্পার্টমেন্টালাইজেশন, অর্থাৎ সন্ত্রাসবাদ একদিকে থাক, বাকি দিকে আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক। কিছুদিন আগে পর্যন্ত আপনাদের হয়তো খেয়াল আছে যে পাকিস্তান ছিল ভারতের MFN, মানে মোস্ট ফেভার্ড নেশন। সেটা ছিল পাকিস্তান কার? ভারতের। হ্যাঁ, পাকিস্তান যদি এখনকার যা নিয়ম হচ্ছে ভারত সরকারের নীতি, পাকিস্তান যদি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়, তাহলে প্রথম পরীক্ষাটা হবে সন্ত্রাসবাদ। বন্ধ করো সন্ত্রাসবাদ, একবারে পরিষ্কার।
এরপরে দ্বিতীয় খবরটা হলো কাশ্মীরে এনআইএর 10 জায়গায় অভিযান। এই বক্তব্যের প্রায় যখন আমাদের জয়শঙ্কর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রায় একই সময়ে জম্মু কাশ্মীরে ঘটছে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এনআইএ শ্রীনগর, কুপওয়াড়া, অনন্তনাগ, পুলওয়ামা এবং বডগাঁও এই 5 জেলার 10টি জায়গায় তল্লাশি চালিয়েছে। তদন্তটা কিসের? একটা ক্রস বর্ডার টেরর কনস্পিরেসিকে ঘিরে। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলার এবং কাশ্মীরের স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW তাদের একটি নেটওয়ার্ক অনুপ্রবেশকারী জঙ্গিদের লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে। যেমন হয়েছিল পহেলগাঁওয়ে, অনেকটা তেমনই, শুধু এখনও হত্যাকাণ্ডটা হয়নি। রিপোর্টে লস্কর-ই তৈবার পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলারের কথাও এসেছে। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, তল্লাশি চলছে, এটা এখনও কিন্তু বলার নয় যে পাকিস্তান তাদের কাউকে ধরা পড়েছে কিংবা ভারতের হাতে পরিষ্কার প্রমাণ এসেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কিন্তু নিরাপত্তার দিক থেকে ঘটনাটির তাৎপর্য অন্য জায়গায়। ভারত এখন শুধু সীমান্তে ইনফিল্ট্রেশন আটকাবার চেষ্টা করছে না, তার লক্ষ্য হচ্ছে সীমান্তের ওপারে যারা হ্যান্ডলার তাদের থেকে কাশ্মীরের ভেতরে যে সাপোর্ট নেটওয়ার্ক পর্যন্ত যে চেন আছে, এই গোটা চেনটাকে ভেঙে দেয়া। অর্থাৎ অপারেশন সিন্দুরের পর ভারতের স্ট্র্যাটেজি শুধু রিটেলিয়েটরি স্ট্রাইক নয়, তার সঙ্গে চলছে ইন্টেলিজেন্স, ইনভেস্টিগেশন, ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং এবং লোকাল নেটওয়ার্ক ডিসম্যান্টলিং। অর্থাৎ কাশ্মীরের বুকে যারা আছে বসে ভারতের মাটিতে, যারা সেই লোকাল নেটওয়ার্ক ওই সন্ত্রাসীদের, তাদেরকে ভেঙে দেয়া। একদিকে জয়শঙ্কর আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলছেন, অন্যদিকে এনআইএ কাশ্মীরের মাটিতে সেই অ্যালেজড যে ক্রস বর্ডার নেটওয়ার্ক, তাদের শেকড় খুঁজছে এপারে এবং মানে ভারতে এবং পাকিস্তানে। এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে ছবিটা আজকে যথেষ্ট পরিষ্কার যে সংঘাত কিন্তু তীব্র গতিতে চলছে। তৃতীয় ফ্রন্ট, আকাশও এখন বন্ধ, এবার আকাশে আসুন। পাকিস্তান আবার ভারতীয় এয়ারক্রাফটের জন্যে নিজের এয়ার স্পেস বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। কতদিন? 1 মাসের জন্যে, 23 আগস্ট থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির নোটাম মানে নো টু এয়ার ট্রাফিক যেটা, সেইটা বলা হচ্ছে সেই অনুযায়ী ইন্ডিয়ান রেজিস্টার্ড এয়ারক্রাফট মানে ভারতে রেজিস্ট্রি হয়েছে এমন এয়ারক্রাফট এবং ভারতীয় এয়ারলাইন যে সমস্ত এয়ারক্রাফট তারা চালাচ্ছে বা কিনে রেখে দিয়েছে বা অপারেট করছে বা লিজ নিয়ে চালাচ্ছে, এমনকি মিলিটারি ফ্লাইট যেটা ভারতের, তাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকছে। এর অর্থ কি? এর অর্থ বন্দুক বন্ধ হলেও সম্পর্ক স্বাভাবিক হয়নি, নর্মালাইজেশন হয়নি। আকাশপথের এই নিষেধাজ্ঞার বাস্তব অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ভারত থেকে ইউরোপ বা উত্তর আমেরিকার দিকে যাওয়া বেশ কিছু ফ্লাইটকে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে দীর্ঘ পথে যেতে হয়। অর্থাৎ সময় বেশি, জ্বালানি বেশি, অপারেশন কস্ট বেশি। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স রাখা দরকার, সেটা হলো এটা শুধু পাকিস্তান যে একতরফা হোস্টাইলিটি দেখিয়েছে তা কিন্তু নয়। ভারত পাকিস্তানের ভেতরে অ্যাভিয়েশন রিলেশনশিপ এখন পারস্পরিক অবিশ্বাসের মধ্যে রয়েছে। অর্থাৎ দুই দেশের মধ্যে পরিস্থিতি এখন নো ওয়ার বাট সার্টেনলি নট নর্মাল। যুদ্ধ হচ্ছে না, কিন্তু পরিস্থিতিও
কিন্তু স্বাভাবিক নয়। আর চতুর্থ যুদ্ধক্ষেত্র সিন্ধুর জল। এবার আসুন সম্ভবত সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে স্পর্শকাতর যে বিষয় সেটা হলো সিন্ধু জল বন্টন চুক্তি, ইন্ডাস ওয়াটার ট্রিটি। 1960 সালের এই চুক্তি ভারত পাকিস্তানের একাধিক যুদ্ধের মধ্যেও টিকে ছিল। 65-র যুদ্ধ, 71-এর যুদ্ধ, এমনকি কার্গিলের যুদ্ধ, তার মধ্যেও টিকে ছিল। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তিটিকে অ্যাবেয়ান্সে রাখার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ চুক্তি কার্যকর এখন হবে না। এখন ঘোষিত অবস্থান কি ভারতের? পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে ক্রস বর্ডার টেররিজমের সমর্থন বন্ধ যতদিন না করবে ততদিন চুক্তিকে ভারত মানবে না। সিন্ধু জল, যে 3টি নদীর জল পাকিস্তানের দিকে যাচ্ছিল, সেটা যেতে দেয়া হবে না। এখানেই পরিবর্তনটা ঐতিহাসিক। আগে ধারণা ছিল যুদ্ধ একদিকে চলছে, চলুক, কিন্তু মানুষের যাতে ক্ষতি না হয়, অসুবিধে না হয়, তার জন্যে জল বন্ধ হবে না, জল চলবে। এখন ভারত বলছে না, সন্ত্রাসবাদ এবং বাইল্যাটারাল কোঅপারেশনকে সম্পূর্ণ আলাদা করে রাখা যাবে না। এটা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানের কৃষি, খাদ্য, নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির সঙ্গে ইন্ডাস রিভার সিস্টেম গভীরভাবে যুক্ত। তবে এখানেও অতিরঞ্জন করা ঠিক হবে না। ভারত ইচ্ছেমতো আগামীকাল থেকেই পাকিস্তানের সব জল যে বন্ধ করে দিতে পারবে এমন নয়, কারণ সেই জলটা রাখার জন্য, বাড়তি জল রাখার জন্য বাঁধটা তো এখনও তৈরি হয়নি। আছে, বাঁধ আছে, কিন্তু যতটা বড় করে বাঁধ তৈরি করার দরকার সেটা এই মুহূর্তে তো হয়নি। সুতরাং প্রযুক্তিগত এবং বাস্তবিকভাবে সেটা সম্ভব নয় এই মুহূর্তে। কিন্তু ট্রিটি ফ্রেমওয়ার্ককে অ্যাবেয়ান্সে রাখা নিজেই বিশাল স্ট্র্যাটেজিক প্রেশার, অর্থাৎ কখন জল বেশি আসছে, জলের চাপ আসছে, কখন জল ছাড়বো, কখন জল বন্ধ করব, আগে এটা জানানো হতো, এখন এটা জানানো হবে না। অর্থাৎ সংঘাতের যে যুদ্ধক্ষেত্র সেটা শুধু লাইন অফ কন্ট্রোল নয়, আকাশ আছে, জল আছে, কূটনীতি আছে, অর্থনীতি আছে। তাহলে কি আবার যুদ্ধ আসছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার উত্তর হচ্ছে, এই মুহূর্তে নতুন যুদ্ধ যে আজকালের মধ্যে শুরু হবে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই, এমন কথা শোনাও যাচ্ছে না। কিন্তু নতুন সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যাবে না, কারণ ভারত পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো অনেক সময় যুদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, হয় কোথায় একটা বড় নেটওয়ার্ক, টেররিস্ট অ্যাটাক, একটা ভয়াবহ ইনফিল্ট্রেশন প্রচেষ্টা, একটা হাই ভ্যালু টার্গেটের ওপরে হামলা, অথবা এমন কোনো ঘটনা যাতে ভারত মনে করে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ যোগ রয়েছে, এবং এর যে কোনো একটা ঘটনা যদি ঘটে তাহলে যুদ্ধের সম্ভাবনা অনেক ওপরে তুলে দিতে পারে। কিন্তু এদের থেকেও বড় কথা হচ্ছে, কয়েকদিন আগে সার্জিও গোর, যিনি আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়ার তিনি ভারপ্রাপ্ত অফিসার, শুধু তাই নয়, যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর বলেছেন যে কাশ্মীরের ওপর ভারতের যেটা দখল সেটা হচ্ছে ন্যায্য। অর্থাৎ কাশ্মীর ভারতের অঙ্গ, এটা আমেরিকা মেনে নিল, এবং এটা মেনে নিল এই প্রথম। এবং এর বিরুদ্ধে পাকিস্তান কিন্তু অনেক কথার বোমা প্রতিবাদ সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে। এবং শুধু করে দেয়া নয়, আজকে যে 10 জায়গায় ভারতের এনআইএ তারা যে অপারেশন চালাচ্ছে, সন্ত্রাসীদের খুঁজতে চলেছে, তার পেছনেও কিন্তু আছে এই সার্জিও গোর। তিনি একদম স্পষ্ট ভাষায় কাশ্মীরের ব্যাপারে ভারতের অধিকারকে সমর্থন করেছেন, এবং এটা পাকিস্তান কখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না। তারা যেভাবে চলছে, এতদিন চলে এসেছে কাশ্মীর নিয়ে, আবার শুধু তাই না, আজাদ কাশ্মীর
তারা যেটাকে বলে কাশ্মীরের ভেতরে যে অংশটা পাকিস্তানের দখলে আছে সেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর, ভারত বলে পাক অধিকৃত কাশ্মীর। সেই কাশ্মীরের কাশ্মীরিরা তারাও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে এবং বলছে তারা পাকিস্তানে থাকবে না, তারা সীমানা পেরিয়ে ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। এবং এই পরিস্থিতি যেখানটায়, সেখানে পাকিস্তান একেবারে যদি ঘাড় নিচু করে যদি শান্ত থাকে, তাহলে পাকিস্তানের এত দিনের রাজনীতি, যেখানে হাজার হাজার কোটি ডলার যেখানে খরচ করেছে সন্ত্রাসবাদের পেছনে, সেই সন্ত্রাসবাদের এবং সেই লড়াইয়ের অস্তিত্ব আর পাকিস্তানের থাকে না। পাকিস্তান অর্থনীতিগতভাবে তারা ভিখারি হয়ে গেছে, এবার রাজনীতিগতভাবেও পাকিস্তান ভিখারি হয়ে পড়ছে। সুতরাং এর থেকে বাঁচার একটাই মাত্র পথ তাদের সামনে, সেটা হলো কি, নিজেদের যে সম্মানকে ওপরে তুলতে, যদিও সম্মান কিছু নেই কিন্তু তারা তো মনে করে তাদের অনেক সম্মান আছে, সেটার জন্যেই ভারতের বিরুদ্ধে এমন একটা ঘটনা ঘটার যার প্রতিক্রিয়ায় ভারত লড়াইয়ে নেমে পড়বে। সুতরাং এই মুহূর্তে যুদ্ধ যে হবে খুব শিগগির মনে হচ্ছে না, কিন্তু হতে পারে, অন্তত পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।